প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব ফৌজদারি আপিল। ফৌজদারি কার্যবিধির কত অধ্যায় আছে? 31 অধ্যায়। ফৌজদারি কার্যবিধির 31 অধ্যায় আপিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। ধারা হচ্ছে 404 থেকে 431 ধারা পর্যন্ত আপিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা জানবো যে আপিল কি। আপিল কি? আপিল একটি কায়েমি অধিকার। ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে, এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 418 ধারায়। মামলার কোনো পক্ষ আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করতে পারেন। এখন সংজ্ঞাটা হচ্ছে এভাবে দিব যে নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত কোনো মামলার রায়ের বিরুদ্ধে যে কোনো সংক্ষুব্ধ পক্ষ উক্ত মামলার রায় বাতিল, সংশোধন বা বিচারিক কার্য পর্যালোচনার জন্য উচ্চ আদালতে মেমোরান্ডাম আকারে যে দরখাস্ত দাখিল করা হয় তাকে আপিল বলে। কে আপিল দায়ের করবে? আপিল দায়ের করবে আপিলকারী বা তার আইনজীবী আপিল দায়ের করবে। যে আদেশের বা রায়ের বিরুদ্ধে আপিল করা হবে তার একটি নকল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখন ধারা 419 আপিলের আবেদনপত্র। ফৌজদারি মামলার ক্ষেত্রে আপিল লিখিত আবেদনপত্র আকারে করতে হয়, অর্থাৎ পিটিশন অফ আপিল বলে। দেওয়ানি মামলার ক্ষেত্রে মেমোরেন্ডাম বা স্মারকলিপি অফ আপিল বলে। যে সকল বিষয়ে আপিল করা যায় অত্র আইনের 418 ধারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 418 ধারা অনুযায়ী দুইটি বিষয়ে আপিল করা যায়, একটা হচ্ছে ঘটনার প্রশ্নে, একটা হচ্ছে আইনের প্রশ্নে। এখন যে সকল আদালতে আপিল করা যায়, অর্থাৎ আপিল আদালত কয়টি? ফৌজদারি আপিল আদালত কয়টি? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় 3টি আদালতে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধি 407 ধারা অনুযায়ী, আর দায়রা জজের নিকট ফৌজদারি কার্যবিধি 408, আর হাইকোর্ট বিভাগে 408 এবং 410 ধারা। যে সকল ব্যক্তি আপিল দায়ের করতে পারে, 3 ধরনের ব্যক্তি আপিল দায়ের করতে পারেন: সংক্ষুব্ধ বা দণ্ডিত ব্যক্তি, পাবলিক প্রসিকিউটর আর ফরিয়াদি বা অভিযোগকারী। যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, কিছু ব্যতিক্রম ছাড়া ফৌজদারি আদালতের নিম্নলিখিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। এক হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। এখন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান বর্ণিত রয়েছে 407, 408 এবং 410 ধারায়। খালাসের বিরুদ্ধে আপিলের বিধান উল্লেখিত আছে ফৌজদারি কার্যবিধি 417 ধারায়, এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান বর্ণিত রয়েছে ফৌজদারি কার্যবিধি 417 ক ধারায়। এছাড়াও 89 ধারার অধীন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার আবেদন অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে আপিল করা যায় ফৌজদারি কার্যবিধি 405 ধারা অনুযায়ী। তারপর হচ্ছে 118 ধারা অধীন মুচলেকার আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 406 ধারা অনুযায়ী আপিল করা যাবে। আর ফৌজদারি কার্যবিধি 122 ধারা অধীন জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় ফৌজদারি কার্যবিধি 406 ক ধারা অনুযায়ী। 476 এবং 476 ক ধারায় কমপ্লেইন্ট দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 476 খ ধারা অনুযায়ী আপিল দায়ের করা যাবে। রায় বা আদেশের উপর ভিত্তি করে আপিল। রায় বা আদেশের উপর ভিত্তি করে দুইটি ক্ষেত্রে আপিল দায়ের করা যায়। একটা হচ্ছে রায়ের বিরুদ্ধে আপিল, একটা হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। রায়ের উপর ভিত্তি করে যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, রায়ের উপর ভিত্তি করে 3টি ক্ষেত্রে আপিল করা যায়। এক হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। আদেশের উপর ভিত্তি করে যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, আদেশের উপর ভিত্তি করে 4টি ক্ষেত্রে আপিল দায়ের করা যায়। এক নম্বর হচ্ছে উপরে বললাম যে 89 ধারার অধীন প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার আবেদন অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে ফৌজদারি কার্যবিধি 405 ধারা অনুযায়ী। 2 হচ্ছে 118 ধারা অধীন মুচলেকার আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 406 ধারা অনুযায়ী আপিল দায়ের করতে পারবে। 122 ধারা অধীন জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে ফৌজদারি কার্যবিধি 406 ক ধারা অনুযায়ী। আর 476 এবং 476 ক ধারায় কমপ্লেইন্ট দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 476 খ ধারা অনুযায়ী আপিল দায়ের করা যাবে। এখন এই হচ্ছে আমাদের কথা। এখন বিস্তারিত আলোচনা করব। ফৌজদারি কার্যবিধির 4 ধারা। আইনের বিধান অনুসারে না হলে আপিল চলবে না। অত্র বিধি বা বর্তমান বলবৎকৃত কোনো আইন অনুসারে আপিলের বিধান না থাকলে কোনো ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে আপিলের বিধান থাকলে ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। অর্থাৎ যেখানে আপিলের বিধান রয়েছে কেবলমাত্র সেখানেই আপিল করা যাবে, কিন্তু যেখানে আপিলের কোনো বিধান নাই সেখানে আপিল চলবে না।
এখন আদেশের বিরুদ্ধে আপিল আমরা পড়বো। আদেশের বিরুদ্ধে আপিলের বিধান বর্ণিত রয়েছে ফৌজদারি কার্যবিধি 405 থেকে 406 ক ধারা পর্যন্ত। 405-এ বলা আছে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন নাকচ হলে আপিল। ফৌজদারি কার্যবিধির 89 ধারা অনুযায়ী প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন নাকচ হলে আপিল আদালতে আপিল করা যাবে। ফৌজদারি কার্যবিধি 406 ধারা হচ্ছে শান্তিরক্ষা সদস্যরা জামানত দেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধি এর 118 ধারা অনুযায়ী শান্তিরক্ষা সদস্যদের জন্য জামানত দেওয়ার আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করা যাবে। ফৌজদারি কার্যবিধি 406 ক জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল। জামানত গ্রহণ করতে অস্বীকার বা নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল কে করতে বলবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিলে আপিল করতে হবে দায়রা আদালতে। অন্য কোনো মেট্রোপলিটন আদেশ দিলে আপিল করতে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে। আর অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। আর অন্য যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। 415 ক কতিপয় ক্ষেত্রে আপিলের বিশেষ অধিকার। একাধিক ব্যক্তি একই বিচারে দণ্ডিত হয় তখন তাদের যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশের বিরুদ্ধে সকলে আপিল করতে পারবে। এখন আমরা চলে যাব দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান বর্ণিত রয়েছে ফৌজদারি কার্যবিধি 407 থেকে 410 ধারায়। যে আপিল আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায়। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় 3টি আদালতে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধি 407 ধারা, আর দায়রা জজের নিকট ফৌজদারি কার্যবিধি 408 ধারা, আর হাইকোর্ট বিভাগে 408 এবং 410 ধারা। 407 ধারা ফৌজদারি কার্যবিধি 407 ধারা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে এই বিধান বর্ণিত রয়েছে তামাদি আইন 1908 এর 154 অনুচ্ছেদে। তিনি স্বয়ং আপিলটি শুনানি ও নিষ্পত্তি করতে পারেন অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারবেন। উক্ত হস্তান্তরিত আপিল প্রয়োজনে তিনি প্রত্যাহারও করতে পারবেন। এখন ফৌজদারি কার্যবিধি 408 ধারা যুগ্ম দায়রা জজ অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 1 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি আপিল দায়ের করতে পারবে 30 দিনের মধ্যে দায়রা জজের নিকট। তামাদি আইন 1908 এর 154 অনুচ্ছেদে বলা হয়েছে। এরপর আছে যুগ্ম দায়রা জজ কর্তৃক অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে 30 দিনের মধ্যে দায়রা জজের নিকট। এখন যুগ্ম দায়রা জজ কত দিনের শাস্তি দিল সেটাই একটা বিষয়। যদি 5 বছর পর্যন্ত দেয় তাহলে আপিল হবে দায়রা জজের নিকট। তামাদি আইন 1908 এর 154 অনুচ্ছেদ অনুযায়ী। এরপরে আছে যে তিনি কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক 29 সি ধারার অধীন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে 33 ক ধারার অধীন 7 বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে 30 দিনের মধ্যে দায়রা জজের নিকট। তামাদি আইন 1908 এর 154 অনুচ্ছেদ। এছাড়াও যুগ্ম দায়রা জজ 5 বছরের অধিক কারাদণ্ড দিলে দণ্ডিত ব্যক্তির 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তামাদি আইন 1908 এর 155 অনুচ্ছেদ। যদি কোনো মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি 124 ক ধারায় দেশদ্রোহীর অপরাধের দণ্ড দেয় সেক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। এটা হচ্ছে তামাদি আইন 1908 এর 155 অনুচ্ছেদে বলা আছে যে 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এখন ফৌজদারি কার্যবিধির 409 ধারাতে একটা আলোচনা করব যে কিভাবে দায়রা আদালতে আপিলের শুনানি হয়। দায়রা আদালতে আপিল দায়রা জজ নিজেও অতিরিক্ত দায়রা জজ শুনানি করবেন। সরকার বা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ কোনো আপিল শুনবে তা নির্ধারণ করবে। অর্থাৎ সরকার বা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ কোন আপিল শুনবে তা নির্ধারণ করবে। ফৌজদারি কার্যবিধি 410 ধারা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে সেটা বলা আছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। আর এই 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে এটা কোথায় উল্লেখ রয়েছে? তামাদি আইন 1908 এর 155 অনুচ্ছেদে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে আপিল যাবে মেট্রোপলিটন দায়রা আদালতে, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আপিল যাবে দায়রা আদালতে।
এরপরে আমরা চলে যাব খালাস আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধি 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে আপিলের বিধান বর্ণিত রয়েছে। খালাস আদেশের বিরুদ্ধে যে আদালত আপিল শুনানি করতে পারে। খালাসের বিরুদ্ধে আপিল করা যায় হাইকোর্ট বিভাগে এবং দায়রা জজে। যে মামলার ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল করা যায় জিআর মামলার ক্ষেত্রে এবং সিআর মামলার ক্ষেত্রে। ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত যে সকল ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালাস আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজের নিকট আপিল দায়ের করতে হবে। অন্যদিকে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত এবং যুগ্ম দায়রা জজ আদালত এদের খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়। প্রশ্নে যদি জানতে চাওয়া হয় খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে, তখন দেখতে হবে খালাস আদেশটি কোন আদালত দিয়েছে। খালাস আদেশটি ম্যাজিস্ট্রেট আদালত দিলে দায়রা জজের নিকট এবং দায়রা আদালতে দিলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। ফৌজদারি কার্যবিধি 417 এক ধারায় পাবলিক প্রসিকিউটর এবং 417 2 ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন। যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, খালাস আদেশের বিরুদ্ধে কে আপিল করতে পারবে? এক হচ্ছে পাবলিক প্রসিকিউটর, দুই হচ্ছে অভিযোগকারী। তা খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে পাবলিক প্রসিকিউটর। যেমন ম্যাজিস্ট্রেট আদালত কোনো মূল মামলায় আসামিকে খালাস দেয়, তখন পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। এই ক্ষেত্রে দায়রা আদালত খালাস আদেশ বহাল রাখলে উক্ত আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবে। এখন অভিযোগকারী কখন আপিল করবে? যেমন একটি মূল মামলায় ম্যাজিস্ট্রেট খালাস প্রদান করেন, এই আদেশের বিরুদ্ধে অভিযোগকারীকে আপিল দায়ের করতে হবে দায়রা আদালতে। আবার দায়রা আদালতের মূল মামলা আসামি খালাস পেলে অভিযোগকারী আপিল করবে হাইকোর্ট বিভাগে, তবে অভিযোগকারী দ্বিতীয় আপিল দায়ের করতে পারবে না। আর খালাস আদেশের বিরুদ্ধে আপিল জিআর মামলার ক্ষেত্রে এবং সিআর মামলার ক্ষেত্রে কখন কীভাবে করবে সেটি একটু আমরা জানব। জিআর মামলার ক্ষেত্রে দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে, অর্থাৎ জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে পিপি দ্বিতীয় আপিল করতে পারবে। পাবলিক প্রসিকিউটর 6 মাসের মধ্যে আপিল করবে। এই 6 মাসের মধ্যে আপিল করবে, এটা বর্ণিত রয়েছে কোথায়? অনুচ্ছেদ 157 তামাদি আইন 1908। এরপর হচ্ছে মূল মামলায় বা আপিলে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা আদালতে, অর্থাৎ জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে পিপি আপিল করতে পারবে। পাবলিক প্রসিকিউটর 6 মাসের মধ্যে আপিল করবে, এটা বলা হচ্ছে 157 অনুচ্ছেদ তামাদি আইন 1908। এখন সিআর মামলার ক্ষেত্রে ক আছে দায়রা আদালত কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। দ্বিতীয় হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে দায়রা আদালতে। কিন্তু সিআর মামলায় অভিযোগকারী দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নাই। অভিযোগকারী 60 দিনের মধ্যে আপিল দায়ের করবে, এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 417(3) উপধারায়। আর খালাসের বিরুদ্ধে আপিল গৃহীত না হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। আপিলে হেরে গেলে ডিভিশন পাবলিক প্রসিকিউটর জিআর এবং সিআর মামলার ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অভিযোগকারী বা ফরিয়াদি শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, অর্থাৎ মূল মামলায় দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে অভিযোগকারী বা ফরিয়াদি দ্বিতীয় আপিল করতে পারে না। আর হচ্ছে অভিযোগকারী বা ফরিয়াদি সিআর মামলার ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে কেবলমাত্র আপিল করতে পারবে যদি খালাস আদেশে আইনগত ভুল থাকে এবং ন্যায় বিচার বিঘ্নিত হয়। আজকে এই পর্যন্ত। এরপরে আসে অপতত্ত্বদানের বিরুদ্ধে, এগুলো আগামী দিন আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।